মব সন্ত্রাসী বিএনপিদের, ওই মব সন্ত্রাসীদের বলে দেবার চাই, অনেক হয়েছে, অনেক করেছো, পরিণাম কিন্তু ভালো হবে না। আর সামনে আগাবার চেষ্টা করো না, পরিণতি কিন্তু ভয়াবহ হবে। স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যে বাসস্থানে থাকো, তুমি যে ঘরে থাকো, ওখানে কিন্তু তোমার স্থান হবে না। কত বছরের পর বছরে তুমি তোমার বাড়ি দেখতে পাবা না, তোমার ঘর দেখতে পাবা না, স্বজনদের চেহারা দেখতে পাবা না। একবার ক্ষমতা থেকে নাইমা দেখো, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। তারেকের ওই ক্ষমতা কিন্তু তার বাপ দাদার পাওয়া উত্তরসূরি সম্পদ না, যে যতদিন বেঁচে আছে ততদিন ভোগ করবে। আগেও বলেছি, আবারও বলছি, আওয়ামী লীগের এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে কর্মসূচি করতেছে স্বাধীনতা বিরোধী জামাতিরা। তাই তোমরা মব সন্ত্রাসীরা যদি কিছু শিখতে পারো, যদি কোনো হিম্মত থাকে, তাহলে স্বাধীনতা বিরোধী জামাতিদের গিয়ে প্রতিহত করো। কিন্তু গণমানুষের গণতান্ত্রিক অধিকারের রাজনৈতিক কর্মসূচি, দেশের 18 কোটি মানুষের কর্মসূচি আওয়ামী লীগকে বাধা দিতে আসলে কিন্তু তোমাদের পরিণাম, তোমাদের পরিণতি হবে ভয়াবহ। ঈদের পর থেকে আওয়ামী লীগ অপারেশন চক্রাবলের মাধ্যমে প্রতিদিন 10টি রাজনৈতিক কর্মসূচি সফল করবে, এমন তথ্য অনেক আগেই গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছিল। গতকালকে 5 জুন আমরা দেখেছি সেই অপারেশন চক্রাবল এবং 10টি রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতায় দেশের 9টি জেলায় 15টি রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ সফল করেছে। এর মধ্যে নোয়াখালী সদরে ছাত্রলীগ এবং যুবলীগের যে কর্মসূচি হয়েছিল তা ছিল সবচাইতে বেশি আলোচিত এবং চোখে পড়ার মতো ঘটনা। এই প্রথম গত 2 বছরের মধ্যে আওয়ামী লীগের কর্মসূচি দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। বাংলাদেশের 4599টা ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ, কয়েক হাজার নেতৃবৃন্দ সেখানে পরিণত হয়েছিল, যা ছিল চোখে পড়ার মতো। নোয়াখালীর সেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির বিষয়ে অনেক আগেই পুলিশের কাছে রিপোর্ট ছিল এবং সেই রাজনৈতিক কর্মসূচি বাধা দেওয়ার লক্ষ্যে পুলিশের পদক্ষেপও ছিল, সেখানে উপস্থিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেখানে জনবল, লোকজন বৃদ্ধি হওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। সেখানে পুলিশ বাধা দিতে আর সাহস পায় নাই। গোয়েন্দাদের কাছে এমনও রিপোর্ট আছে, এই রিপোর্টও আছে, অনেক আগেই আপনাদেরকে বলেছি যে পুলিশের এবং সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে সেখানে থাকা স্থানীয় বাসিন্দা, সাধারণ জনগণ তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে। যে সহযোগিতা 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনী ভাইদেরকে গ্রাম অঞ্চলে, দেশের ওই অঞ্চলে থাকা সাধারণ প্রত্যক্ষ ব্যক্তিরা, সাধারণ স্থানীয় বাসিন্দারা তাদের পানি দিয়ে, আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতা এখন সাধারণ মানুষজন এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে থাকা নেতৃবৃন্দ, নেতা কর্মীদের করতেছে। এই কারণেই করতেছে, দেশের জনগণ বুঝতেছে, দেশের জনগণ এটা উপলব্ধি করেছে যে তারা বিগত জুলাই আগস্টে প্রতারিত হয়েছে ডেভিল ইনুস এবং সর্বশেষ বিশ্বাস করা ফ্যাসিস্ট তারেক কর্তৃক। এখন এই দেশকে বাঁচাতে হলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বাংলা রাষ্ট্রের কর্তৃক অতিরিক্ত ভ্যাট ট্যাক্স, বিদ্যুৎ বিলের অতিরিক্ত বিল এবং দেশের প্রতিটা পণ্য সামগ্রী মানুষের নাবিশ্বাসের অবস্থায় পরিণত হওয়া, সেখান থেকে বাঁচার জন্য এই আওয়ামী লীগের কর্মসূচি এখন দেশের 18 কোটি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এইটাই এখন বর্তমান প্রশাসন এবং এই সরকারের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ। ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হবে, যতক্ষণ পর্যন্ত বছরের পর বছর কারাগারে বন্দী আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা, নির্দোষ নেতাকর্মীদের বন্দী করে রেখেছে, তাদের মুক্তি যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত দুর্বার গতিতে আওয়ামী লীগের নেতৃত্বে অপারেশন চক্রাবলের গতি আরো বৃদ্ধি করতে হবে, আরো বাড়াতে হবে। সেই সাথে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের এই রাজনৈতিক কর্মসূচি, দেশের মানুষের অধিকারের এই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য বিএনপির মব সন্ত্রাসীরা তারা ওত পেতে থাকে, তারা দেশীয় অস্ত্র নিয়ে রাজনৈতিক কর্মসূচি পণ্ড করার জন্য অপেক্ষা থাকে এবং বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে। তাই ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য
খালি হাতে কর্মসূচিতে যাওয়া যাবে না। দেশের মানুষের কাছে, দেশের 18 কোটি জনগণের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের আহ্বান থাকবে, আওয়ামী লীগের নেতৃত্বে এই অপারেশন চক্রাবলে আপনারা যেভাবে অতপ্রতভাবে সহযোগিতা করতেছেন, আপনাদেরকে ওই মব সন্ত্রাসী এবং সরকার কর্তৃক এই সকল চাঁদাবাজ, এই সকল লুটেরাদের বিরুদ্ধেও আপনাদের প্রতিহত করতে হবে, ওদের দাঁত ভাঙা জবাবে দিতে হবে। ভাইরা আমার, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখে যদি বিপ্লবী হয়, তাহলে সমন্বয়ক এবং জুলাই জঙ্গিদেরকেও হত্যা করে ঝুলিয়ে রেখে আমি হব প্রতি বিপ্লবী। কথায় একদম ক্লিয়ার। মাঠ পর্যায়ে থাকা পুলিশ সদস্য ভাইদেরকে বলতে চাই, আমার ভাইরা যারা মিছিল করে, যারা আন্দোলন করে, তারা যেমন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক নেতাদের বন্দী থাকা নেতাদেরকে মুক্তির দাবি, সেই সাথে পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার দাবিতেও তারা সেই রাজপথে মিছিল করতেছে। আপনারা সরকারের অবৈধ আইন বহির্ভূত নির্দেশ পালন করতে যাবেন না, তাদের যতটুকু পারেন সহযোগিতা করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে চাই, আপনি যত বড়ই চাটুকার হন না কেন, তারেকের যত বড় জুতা টাইনে প্রমোশন নিয়ে বড় অফিসার হন না কেন, আপনি কিন্তু আইনের ঊর্ধ্বে থাকা ব্যক্তি নন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি, আওয়ামী লীগের আজকের এই রাজনৈতিক কর্মসূচি, এটা দেশের 18 কোটি জনগণের কর্মসূচি। 3 মাসের ব্যবধানে এর মধ্যে আমরা দেখেছি 2 দফায় করে জ্বালানি তেল এবং গ্যাসের দাম আকাশচুম্বী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ বাকি ছিল বিদ্যুতের দাম বৃদ্ধি করা। গত 3 মাসের ব্যবধানে এই সরকার 31,000 কোটি টাকা ঋণ খেলাপিতে পড়ে গেছে। বাংলাদেশ সরকার এখন সম্পূর্ণ খরচে চলে ব্যাংক থেকে ঋণ নেওয়া। ওই ব্যাংকের ঋণগুলো কোথায় আসে? এই ব্যাংকের টাকাগুলো সাধারণ খেটে খাওয়া মানুষের যে আমানতগুলো রাখা ব্যাংকের মধ্যে, সেই টাকাগুলোই সরকার লুটে পুটে নিয়ে যাচ্ছে, নিজেরা আরাম আয়েশ করে জীবিকা নির্বাহ করতেছে, সরকারি কর্মচারীদেরকে বেতন দিচ্ছে। সুতরাং আমি খেটে খাওয়া দিনমজুর ভাইদের বলবো, আজকের আওয়ামী লীগের এই কর্মসূচি আপনাদের দাবির কর্মসূচি। আজকের এই আওয়ামী লীগের কর্মসূচি পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার কর্মসূচি। সুতরাং আওয়ামী লীগের এই কর্মসূচিকে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, খোদার কসম করে বলতে পারি, আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলতে পারি, বাধা দিলেই কিন্তু চরম ভাবে লড়াই বেঁধে যাবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু খালি হাতে নামবে না, লগি বৈঠা নিয়ে রাজপথে নামতে বাধ্য করবেন না। স্পষ্ট করে বলতে চাই, আপনারা আমাদের ভাই, পারলে আমাদের সহযোগিতা করেন, না পারলে চুপ থাকেন, কিন্তু যদি বাধা দিতে আসেন পরিণাম কিন্তু ভালো হবে না। দেশের জনগণ ভালো নাই, দেশের মানুষ কিন্তু ভালো নাই। আপনার গায়ে ওই পোশাক, আপনার হাতে ওই অস্ত্র, আপনি মাস শেষে যে বেতন পান, এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সেই সেটা হয়। সুতরাং আপনার কর্তৃক দেশের জনগণ উপকৃত না হলে যেন অপকৃত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। যদি সেইটা হয় তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। মব সন্ত্রাসী বিএনপিদের, ওই মব সন্ত্রাসীদের বলে দেবার চাই, অনেক হয়েছে, অনেক করেছো, পরিণাম কিন্তু ভালো হবে না। আর সামনে আগাবার চেষ্টা করো না, পরিণতি কিন্তু ভয়াবহ হবে। স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যে বাসস্থানে থাকো, তুমি যে ঘরে থাকো, ওখানে কিন্তু তোমার স্থান হবে না। কত বছরের পর বছরে তুমি তোমার বাড়ি দেখতে পাবা না, তোমার ঘর দেখতে পাবা না, স্বজনদের চেহারা দেখতে পাবা না। একবার ক্ষমতা থেকে নাইমা দেখো, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। তারেকের ওই ক্ষমতা কিন্তু তার বাপ দাদার পাওয়া উত্তরসূরি সম্পদ না, যে যতদিন বেঁচে আছে ততদিন ভোগ করবে। আগেও বলেছি, আবারও বলছি, আওয়ামী লীগের এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে কর্মসূচি করতেছে স্বাধীনতা বিরোধী জামাতিরা। তাই তোমরা মব সন্ত্রাসীরা যদি কিছু ছিঁড়তে পারো, যদি কোনো হিম্মত থাকে, তাহলে স্বাধীনতা বিরোধী জামাতিদের গিয়ে প্রতিহত করো। কিন্তু গণমানুষের গণতান্ত্রিক অধিকারের রাজনৈতিক কর্মসূচি, দেশের 18 কোটি মানুষের কর্মসূচি, আওয়ামী লীগকে বাধা দিতে আসলে কিন্তু তোমাদের পরিণাম, তোমাদের পরিণতি হবে ভয়াবহ। ছাত্র জনতা পুলিশ হত্যা করে মব সন্ত্রাসের জনক, জঙ্গিদের জনক, স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি, 71 বিরোধী শক্তির প্রতিনিধি, বিশ্ব বাটপার, ক্ষমতালোভী, অর্থলোভী ইউনূস
যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ছাত্রলীগ নেতা মাসুদ রাহানকে হত্যা করে, পঙ্গু মাসুদকে হত্যা করে, আপনি আরিফকে হত্যা করে, এরকম প্রায় 600 আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীকে হত্যা করে ইউনূস স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলতে চায়, বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিতে চায়, বাংলাদেশকে দাসখত দিয়ে বিদেশি শক্তির কাছে লিখে দিয়ে বাংলাদেশকে অঙ্গরাজ্যে বানাতে চায়। এদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আবার বঙ্গবন্ধুর তনয়ের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার হবে, বাংলাদেশ পুনর্গঠিত হবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ হবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। যদিও আজকের বাংলাদেশ পাকিস্তানের ৭১-এর পূর্ব অবস্থায় চলে গিয়েছে। ৫ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যারা ক্ষমতায় আছেন তারা চিন্তা চেতনায় বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। সেই বিশ্বাস যদি তারা করত, তাহলে যে ৬ দফার প্রথম মিটিং হয় আওয়ামী লীগের কার্যকারী কমিটির, যে ধানমন্ডির ৩২ নম্বরে, যেখানে ৬ দফার প্রস্তাব গৃহীত হয়, আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়, সেই ধানমন্ডির যে ৬ দফার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়, যে বাড়িতে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে বাড়ি ছিল সূতিকাগার, সেই বাড়িকে যখন বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়, সেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর স্থাপনাগুলো যখন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তখন কোনো বাধা আসে না, সরকারি পৃষ্ঠপোষকতায় করা হয়। তখন মনে করি যে যারা অবৈধভাবে ক্ষমতায় নিয়েছেন, জাতির কাছে আজকে সুস্পষ্ট হয়ে উঠেছেন যে তারা ৭১-এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা ২৪-এর ৫ই আগস্ট সৃষ্টি করেছেন। এবং আজকে যারা ক্ষমতায় আছে প্রমাণ হচ্ছে, যখন মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক, যারা বঙ্গবন্ধুর নির্দেশে বিএলএড করেছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী গঠন করেছিলেন, যারা বঙ্গবন্ধুর নির্দেশে বাংলার ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে, সেই তুফাইল আহমেদের জানাজায় যখন পুলিশের লাঠিচার্জ হয়, গ্রেপ্তার হয়, সেই তুফাইল আহমেদের জানাজা করতে দেওয়া হবে না। আর যারা আমাদের দেশের মা বোন, ২,৭০,০০০ মতো মা বোন যাদের সম্ভ্রম হারানোর মধ্যে দিয়ে মাতৃভূমি মুক্ত হয়েছেন, স্বাধীনতা পেয়েছি, সেই মা বোনের যৌন অঙ্গ নিয়ে যারা অশ্লীল কথাবার্তা বলে, তাদের যখন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে মহান জাতীয় সংসদ, সেই সংসদের দক্ষিণ প্লাজায় তাদের জানাজা হয়, আর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার যারা নেতৃত্ব দেন, তাদের জানাজা সেখানে হয় না। যখন দেখা যায় মুক্তিযোদ্ধা জেলখানা থেকে তার হাতে হাত করা, তাকে লাশ হয়ে ফিরতে হাত করা অবস্থায় নুরুল মজিদ হুমায়ুন,
যখন ইঞ্জিনিয়ার মোশাবের মতো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তার জানা যায় না সংসদ ভবনের দক্ষিণ বিলাজায়, যখন একজন প্রবীণ জননেতা রমেশ সেন 80 বছরের বেশি বয়স তার জেলখানা থেকে লাশ হয়ে ফিরতে হয়, মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় 150-র উপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী জেলখানায় মারা গিয়েছে। সেই বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? আমরা মনে করি যেই বাংলাদেশ কে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য আজকে বাংলাদেশকে নিয়ে যিনি ভাবেন, যার দেশপ্রেম আছে, বাংলাদেশকে যিনি বিশ্বাস করেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, যিনি বাংলাদেশকে আগলে রাখতে চায়, যিনি বিশ্বাস করেন বাংলাদেশকে নিরাপদে রাখতে, বাংলাদেশকে বাসযোগ্য করে রাখতে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে, বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে, দারিদ্র্য মুক্ত করতে, উন্নত বাংলাদেশ করতে, সেই শেখ হাসিনার নেতৃত্বে আজকে কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। আজকে যদি দেশপ্রেম থাকতো, ইউনূসের ধারাবাহিকতা এই সরকার রক্ষা করে চলতো না। আজকে 600-র উপর শিশু নারী ধর্ষিতা বাংলাদেশ, আজকে 500-র উপর নিষ্পাপ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর করে ঢলে পড়ছে। আজকে বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, আজকে সারের দাম বৃদ্ধি করা হয়েছে, আজকে ডিজেল, পেট্রোল, অকটেনের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। আজকে চারিদিকে হাহাকার, কৃষকের ঘরে খাবার নাই, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে কর্মহীন হয়ে পড়েছেন, মানবতার জীবন যাপন করছেন। সেই বাংলাদেশ এই দেশের জনগণ চাইনি, এই দেশের জনগণ বাসযোগ্য বাংলাদেশ চাইছে। কারণ আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু আমাদের টাইমটা খুব লিমিটেড, ছোট ছোট কয়েকটা প্রশ্ন আপনি যদি একটু জবাব দেন। আপনারা বলেন এখন যে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন 02, এটার কারণটা কি? আমি মনে করি দেখেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন 0, শেখ হাসিনা তো প্রত্যাবর্তন করবেই, এটি শেখ হাসিনা করবে না, জনগণ চায় শেখ হাসিনা তাদের দায়িত্ব। 02 কেন বলবে না? 02 বলা ঠিক না, মানে শেখ হাসিনা তো তৃতীয়বারের মতো স্বদেশ প্রত্যাবর্তন করবে। আমিও সেটা বলছি, কারণ হচ্ছে 75 15 আগস্টের পরে একবার করলেন। 02 গান শেখ হাসিনা 81 সালের 7ই মে এসেছেন, জি, তখন বাবা মা ভাই হারা শেখ হাসিনা, 33 বছর বয়স, সামরিক শাসকের রক্তচক্ষু, আওয়ামী লীগের 4.5 লাখ নেতা কর্মী গ্রেপ্তার, গুম, খুন, হত্যা, শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা, হুমকি, ভয়। শেখ হাসিনা সবকিছু উপেক্ষা করে তিনি 17 মে এসেছিলেন এবং দলকে পুনর্গঠন করেছিলেন, বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাঙালি সেদিন এইরকম, বাঙালি সেরকম এরকম নেতৃত্ব খুঁজছিল, কে তাদের এই অন্ধকার থেকে আলোর দিশারি হিসাবে কাজ করবে, কে তাদেরকে মুক্তির পথ দেখাবে। সেদিন বঙ্গবন্ধুর তনায় আওয়ামী লীগের হাল ধরে আওয়ামী লীগকে পুনর্গঠন করেছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ করেছেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষকে
ঐক্যবদ্ধ করেছেন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এবং তিনি স্লোগান দিয়েছেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এবং এই স্লোগান বাস্তবায়ন করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তিনি কিন্তু 96 সালে ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আসার পর প্রমাণ করেছেন আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা জনগণের কাছে যে ওয়াদা করে সেটা বাস্তবায়ন। ঠিক 1/11-তে যেটা 2007 সালের 7ই মে তিনি দেশে এসেছিলেন, হুমকি ভয় ভীতিকে উপেক্ষা করে তেনাকে আসার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তার তিনি সেই নিষেধাজ্ঞা মানেন নেই এবং পৃথিবীর সমস্ত এয়ারলাইন্সকে মানা করে দিয়ে দেওয়া হয়েছিল যে ওনাকে যাতে বোর্ডিং না করে। এয়ারলাইন্সকে বলে দেওয়া হয়েছে। তিনি ব্রিটিশ এয়ারওয়েজে টিকিট কেটেছিলেন, মানে আমিরাতে না ব্রিটিশের টিকিট কেটে সেই টিকিটও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তিনি এসেছিলেন এবং বঙ্গবন্ধু তানাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 16 জন দিয়ে হত্যা করার পরিকল্পনা ছিল। জনগণের চাপে মুক্তি দিতে বাধ্য শেখ হাসিনা 2007-এর 7ই মে এসেছিল বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল এবং জনগণ সেদিন সমর্থন দিয়ে 2008-এর নির্বাচনে যাদের কারণে 1/11 সরকার সৃষ্টি হয়েছিল তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। যারা 2001 থেকে 2006 ক্ষমতায় থেকে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিল, দুর্নীতিতে 5 পাগলা চ্যাম্পিয়ন করেছিল, এদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আজও বাংলাদেশের জনগণ এখন মনে করে এই দেশটাকে রক্ষা করতে হলে, এই দেশটাকে নিরাপদে রাখতে হলে, এই দেশটাকে বাসযোগ্য করতে হইলে বা এই দেশে যে 71টাকে রক্ষা করতে হলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রাখতে হলে তাহলে শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। আর জনগণ আজকে একজন রিকশাওয়ালা দিনমজুর সেও বলছেন যে আমরা শেখ হাসিনার চাই, কারণ শেখ হাসিনা আমাদের নিরাপত্তা দিতে পারবে। শেখ হাসিনা আমাদের অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, আজকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আজকে যেদিকে তাকাবেন শেখ হাসিনার হাতের স্পর্শ। আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা বাংলাদেশ দিয়েছেন শেখ হাসিনা। আজকে এই কারণে মানুষ আজকে শেখ হাসিনা কাছে, আর এই কারণে যারা সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত সরকার তারা ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করছে এবং আওয়ামী লীগ না শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভীত হয়ে আতঙ্কিত হয়ে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করছে। না, আমার যে সেকেন্ড প্রশ্ন যেটা আর একটু সংক্ষেপে আপনি যদি দেন, কারণ টাইম একদম আমাদের শর্ট, সেটা হচ্ছে যে গতকাল সম্ভবত আপনাদের ওয়ার্কিং কমিটির একটা মিটিং হয়েছে বা গত 2 বছর, আমার কাছে যতটুকু আমি জানি, এখন হয়েছে কিনা তা জানি না, তবে গত 2 বছর যাবত আপনারা নেত্রীর সাথে কন্টিনিউ যোগাযোগ আছে আপনাদের সকলের। এই 4-5 দিন আগে 2-3টা পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে একরকম ফাটল, রেহানাপন্থী নেতারা যাবে। আমি একটু জানতে চাচ্ছি, শেখ রেহানা কি আওয়ামী লীগের কোনো দলীয় কোনো কমিটিতে ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল বা তেমন কিছু ছিল কিনা, নাকি এটা কোনো একটা আরেকটা ম্যাটিকুলাস ডিজাইন? শোনেন, এখন অনেক ধরনের ম্যাটিকুলাস ডিজাইন হচ্ছে। আওয়ামী লীগ যত ঐক্যবদ্ধ হচ্ছে, বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, বাংলাদেশের জনগণ যত আজকে যারা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করেছে এবং তাদের মাধ্যমে যারা সন্ধ্যাকালীন ভোটে নির্বাচিত হয়েছে, তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। আমি মনে করি আল্লাহ ছোট আপাকে 75-এর 15ই আগস্ট রক্ষা করেছেন
শেখ হাসিনাকে সাহস দেওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। দেখেন, বঙ্গবন্ধু পরিবারকে ওরা ভয় পায়। পাকিস্তানের পক্ষে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, জাতীয়, আন্তর্জাতিক এবং দেশীয় শক্তি, তারা মনে করে বঙ্গবন্ধু পরিবার হচ্ছে একটি শক্তি। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, এরা বিশ্বাস করে যে তাদেরকে নিয়ে একমাত্র বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবার ভাবে। বঙ্গবন্ধু ভেবেছেন, বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা ভাবেন। এই শক্তিকে ওরা ভয় পায় বলে বারবার বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। এবং বঙ্গবন্ধুর 10 বছরের শিশু সন্তান শেখ রাসেলকে কেন হত্যা করেছেন? হত্যা করেছেন এই কারণে যে বঙ্গবন্ধু পরিবারের কেউ যদি বেঁচে থাকে, একদিন বাঙালিরা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে। যেটা 75 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওরা মনে করেছিল যে শেখ হাসিনা, শেখ রেহানা ফিরে আসবে না। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাঙালিরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এবং শেখ আল্লাহ কাছে শুকরিয়া যে শেখ হাসিনা বেঁচে ছিল, শেখ রেহানা বেঁচে ছিল বলেই বাংলাদেশ কিন্তু আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছিল। এই কারণে বারবার শেখ হাসিনাকে হত্যা করতে চায়। আর এই দুঃসময়ে সবসময় ছোট বোন শেখ রেহানা শেখ হাসিনার পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন, সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন। বাংলাদেশের জনগণ যেমন, তৃণমূলের কর্মীরা যেমন শেখ হাসিনার কাছে সাহস, শক্তি, অনুপ্রেরণা, ঠিক ছোট বোন শেখ রেহানাও তার কাছে শক্তি, সাহস, অনুপ্রেরণা। আমি মনে করি আমাদের কর্মীদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়। দেখেন, 1/11 তো সেই দুঃসময় শেখ রেহানা আমাদের তৃণমূলের কর্মী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করেছে। এবং দেখেন, 5ই আগস্ট শেখ হাসিনা ছুটে এসেছেন বোনের পাশে। সেদিন কিন্তু 2 বোনকেই হত্যা করার পরিকল্পনা ছিল, আল্লাহ রক্ষা করেছেন। এবং বঙ্গবন্ধু পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ক্যাঙ্গারু কোর্টে একটি সাজানো নাটক করেছেন এবং ইউনূসের লিখিত রায় পড়ে শোনানো হয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ভাবে বঙ্গবন্ধু তনয়কে ঘিরে মিথ্যাচার করা হচ্ছে। আজকে আপনি বাংলাদেশেই তো আপনি অ্যাডভোকেট মহাসিন সাহেব কি বলছেন যে ইউনূস জাতিসংঘের প্রতিনিধিকে ঘুষ দিয়ে 650 জনের জায়গা 1400 লোক খুন হয়েছে লিখেছেন। এবং এই খুনটা কারা করেছেন? 7.62 রাইফেল কারা ব্যবহার করেছেন? পুলিশ কারা হত্যা করেছে? আজকে তো মানুষ বুঝতে পারছে যে 24-এর 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বাংলাদেশকে পরিবর্তনের জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, 71কে মুছে ফেলার জন্য 24-এর 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। এটা তো আমার কথা না। আজকে বাংলাদেশে যারা, কারণ আমাদের যেসব সাংবাদিকরা এইসব রিপোর্ট গুলো করেন আর কি, দূরবীন দিয়ে অনেক কিছুই দেখেন ওনারা আসলে। তো ওনাদের মধ্যে আরেকজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক যারা মতি ভাই, উনি একটা 3 পাতার পদত্যাগ পত্র পড়েছিলেন। আপনি কি পেয়েছেন পদত্যাগ পত্রটা? ভ্যানিটি ব্যাগে ছিল। এই যে মতিউর রহমান সাহেব উনি গ্রেপ্তার হচ্ছেন চট্টগ্রামে সবচেয়ে বেশি। গত 3 দিন আগে 80 জন, আজকে 15 জন, এর ভিতরে তো আরো গেছে, মানে আমার মনে হয় এই পর্যন্ত 200-র উপরে। দেখেন, আমি এই চট্টগ্রামের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের যে তরুণ নেতৃত্ব,
স্বেচ্ছাসেবী যারা মিছিল করছে, আমি এদেরকে ধন্যবাদ জানাই, এদের কাছে কৃতজ্ঞ। এবং আমি মনে করি এদেরকে এইভাবে নির্যাতন করে আওয়ামী লীগের কর্মীদের দাবিয়ে রাখা যাবে না। আপনি দেখছেন নোয়াখালীতে একটি ইউনিয়নে মিছিল হয়েছে, জনতার দল হয়েছে, মা সন্তানকে এগিয়ে দিচ্ছেন, যা জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নাও, মা স্লোগান দিয়ে সন্তানকে মিছিলে পাঠিয়ে দিচ্ছেন। বাংলাদেশে এই কয়েকদিন আগে একজন সব অঘটনের নায়ক, একজন উপদেষ্টা, উনি জরিপ করেছেন, তার জরিপ এসেছে 83% লোক মনে করে শেখ হাসিনা দেশে আসা উচিত। এই যে জনতার যে সমস্ত জেল জুলুম হুরিয়া মব সন্ত্রাসকে উপেক্ষা করে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের, স্বেচ্ছাসেবী লীগের, শ্রমিক লীগের, তৃণমূলের কর্মীরা, নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় জেলায় মিছিল করছেন, একদিন জনগণ তাদের সাথে মিছিলে নামবে, সেই বিস্ফোরণ ঘটবে এবং সেই বিস্ফোরণেই বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনা সেই জনবিস্ফোরণের নেতৃত্ব দেবে এবং সেদিন তিনি দেশেই জনবিস্ফোরণের নেতৃত্ব দেবেন। আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই ওই সমস্ত তৃণমূলের নেতা কর্মীদের যারা এই মব সন্ত্রাস, জেল জুলুম হুলিয়াকে ভয় করে আজকে এই সরকারের, ইউনূস থেকে এই সরকার পর্যন্ত যত অপরাধ, অন্যায়, গুম, খুন, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে মিছিল করছেন, জনমত তৈরি করছেন, জনগণকে সাহস যোগাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং একদিন স্লোগান উঠবে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। এবং কারণ আপনি যদি ছবিটার মধ্যে একটু দেখেন, তার রিক্সা ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভারও মিছিল করতেছে, ধরে নিয়ে যাচ্ছে। আপনি হচ্ছেন যে এইটা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতি এদের ভালোবাসা, শ্রদ্ধা, শেখ হাসিনার প্রতি এদের আস্থা। আমি যে কথাটা বলি না যে আমাদের অস্তিত্ব হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের অস্তিত্ব হচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। আর আমাদের অনুভূতি, আমাদের শক্তি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, আমাদের প্রেরণা। আজকে সেই অনুভূতি শক্তিকে আমাদের তার নেতৃত্বে বাংলাকে রক্ষা করতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে মাঠে নামার, এবং আমাদের নেতাকর্মীরা মাঠে নামছেন। ইনশাল্লাহ সাধারণ মানুষও একদিন, এই যে সাধারণ মানুষ নামা শুরু হয়েছে, রিক্সাওয়ালা, দিনমজুর, সর্বস্তরের মানুষ মাঠে নামবে এবং তারা তাদের প্রিয় নেত্রীকে তাদের মাঝে ফিরিয়ে নেবে। হিন্দু মায়ের, মুসলমান মায়ের স্বপ্ন, যিনি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, সেদিনকে তরুণ শেখ মুজিব 6 দফা প্রণয়ন করেছিলেন এবং 6 দফার ভিতর স্বাধীনতার বীজ নিহিত ছিল। 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌথ সম্মেলন হয়। সেই সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে সেদিন যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তানের শাসক গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন। 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ওই সম্মেলনে বর্জন করেন এবং তিনি
পূর্ব বাংলায় ফিরে আসেন। ৬৬ সালের ২১শে ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে ৬ দফার প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, যদিও তিনি তখন বঙ্গবন্ধু হন নাই, তিনি মানুষের শেখ মুজিব, তিনি প্রথম ৬ দফার পক্ষে জনসভা করেন বীর চট্টলার ঐতিহাসিক লাল দিঘির ময়দানে। তিনি সেখানে ৬ দফার কর্মসূচি ব্যাখ্যা করেন। আমি তার মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পাকিস্তান হবে একটি প্রকৃতি ফেডারেল রাষ্ট্র, যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার পরিচালিত হবে। ২, কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ছাড়া বাকি সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত করতে হবে। ৩, ২টি আলাদা মুদ্রা বা একটি মুদ্রা হলো পূর্ব পাকিস্তানের জন্য পৃথক রিজার্ভ ব্যাংক চালু করতে হবে। ৪, কর আদায়ের ও রাজস্ব আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। ৫, পূর্ব পাকিস্তান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার আয় ও বাণিজ্যের পৃথক হিসাব রাখতে হবে এবং তা পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে। ৬, পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য একটি পৃথক মিলিশিয়া অথবা প্যারা মিলিটারি বাহিনী গঠন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব ৬ দফার পক্ষে সেদিন বীর চট্টলার মানুষকে সামনে রেখে বলেছিলেন, প্রকৃতি অর্থে এই ৬ দফা আওয়ামী লীগের কর্মসূচি নয়। জনগণের আশা আকাঙ্ক্ষা মোতাবেক আওয়ামী লীগ এই ৬ দফা প্রণয়ন করেছে। জনগণের এই ৬ দফা দাবি আদায়ের সংগ্রামকে জোরদার করার জন্য দল মত নির্বিশেষে সকলকে আগায় আসিতে হইবে। তিনি আর একটা কথা বলেছিলেন, এই বীর চট্টলার জালালাবাদের পাহাড়ের উপর একদিন ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে এই বীর চট্টলার বীর সন্তানরা যে স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন, আমি চট্টগ্রামের মানুষকে প্রথম অধিকার আদায়ের সংগ্রামের পতাকা উড়াক এই প্রত্যাশা করি। ৬ দফা কর্মসূচি ঘোষণা করার পর সেদিন বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন এবং বঙ্গবন্ধু চট্টগ্রামের এই ঐতিহাসিক জনসভায় চট্টগ্রামবাসীর প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব দিয়েছিলেন, তারপর যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। তিনি ৬ দফার পক্ষে জনমত তৈরি করার জন্য প্রতিটি জেলা তিনি ৬ দফার পক্ষে জনসভা করা শুরু করেছিলেন। তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছিল এবং সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছিল ৬৬ সালের ৮ই মে এবং বঙ্গবন্ধুকে একটানা ৬৬-র ৮ই মে থেকে ৬৯-এর ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল এবং ১৯৬৬ সালের ৭ই জুন সেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে রাজবন্দীদের মুক্তি সহ ৬ দফার সমর্থনে ৭ই জুন পূর্ব পাকিস্তানে সর্বাত্মক হরতাল ডাকা হয় এবং হরতালের ডাকে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে এবং ঢাকা, টঙ্গী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের শাসক গোষ্ঠী পুলিশ এবং ইপিআর দিয়ে প্রায় শ্রমিক নেতা মনু মিয়া সহ 11 জন ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করে এবং শহীদের রক্তে ৭ই জুন তাই ঐতিহাসিক ৬ দফা হিসাবেই আজ পর্যন্ত পালিত হয়ে আসছেন। ৬ দফা দেওয়ার পরে
7ই জুন শহীদ শ্রমিক মনু মিয়ার রক্ত সহ 11 জন শহীদের রক্তের বিনিময়ে 6 দফা কিন্তু কোন দলের কর্মসূচি ছিল না। 6 দফা হয়ে গেছিল বাংলাদেশের পূর্ব বাংলার জনগণের হৃদয়ের দাবি, এবং 6 দফার ভিত্তিতেই আপনি জানেন বাংলার জনগণ তাদের প্রিয় নেতা সেদিনকে শেখ মুজিবের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল, এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী ভীত সন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলার ষড়যন্ত্রের মামলা দিয়েছিলেন, যে মামলা 1968 সালের 6 জানুয়ারি মামলার অভিযোগ করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। 18 জানুয়ারি 68 সাল পাকিস্তান সরকার ঐতিহাসিকভাবে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মামলায় সঙ্গে জড়িত করেন। 19 জুন ঢাকা ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনালে মামলার বিচার শুরু হয় এবং বঙ্গবন্ধুকে এই ষড়যন্ত্র মামলা দিয়ে ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনাল করে তারা বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করেন। এদিকে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলার মানুষ ফুঁসে ওঠে 6 দফার পক্ষে এবং তাদের প্রিয় নেতা শেখ মুজিবের মুক্তির দাবিতে। বাংলাদেশের ছাত্র সমাজ 6 দফার ভিত্তিতে 11 দফা দেন এবং ছাত্র সমাজ স্লোগান দেন, প্রথম আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমি কে তুমি কে বাঙালি বাঙালি, ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা, জেলের তালা ভাঙবো শেখ মুজিব কানবো, মাররে লাথি ভাঙরে তালা আইয়ুব শাহীর বন্দিশালা। এবং 69-এ ছাত্র সংগ্রাম পরিষদ, সেদিন ডাকসুর বিপি তোফায়েল আহমেদের নেতৃত্বে ছাত্র সংগ্রাম গঠিত হয় এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আলটিমেটাম দেন যে বাঙালির বিশ্বাসের জায়গা শেখ মুজিবকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। সেদিন ছাত্র জনতার হুঙ্কারে, গণবিস্ফোরণ, জনতার স্লোগানে জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, সেদিন পাকিস্তানের তথাকথিত লৌহ মানব সেদিন ছাত্র জনতার এই গগন বিরোধী স্লোগানে তার ক্ষমতার মসনদ কেঁপে উঠেছিল এবং 69-এর 22 ফেব্রুয়ারি সেদিনকের শেখ মুজিবকে সসম্মানে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে পৌঁছাইয়া দেন এবং 23 ফেব্রুয়ারি ছাত্র জনতার পক্ষ থেকে ডাকসুর তৎকালীন ভিপি সংগ্রাম পরিষদের নেতা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাঙালির রাখাল রাজা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। লক্ষ লক্ষ লোক সেদিন তাদের গগন বিদারী স্লোগান, আমার নেতা তোমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা, এবং 6 দফার ভিত্তিতেই 70-এর নির্বাচন হলো। বাঙালি 6 দফার পক্ষে রায় দিল, আওয়ামী লীগের পক্ষে রায় দিল, বঙ্গবন্ধুর পক্ষে তাদের আস্থা জ্ঞাপন করলো। 6 দফার ভিত্তিতে রায় দেওয়ার পর বাঙালি প্রমাণ করলো
যে 6 দফা বাঙালির দাবি এবং তাদের একমাত্র অভিভাবক, একমাত্র প্রতিনিধি, একমাত্র নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং 70-এর নির্বাচনের পর পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান তাল বাহানা শুরু করলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালের 3রা জুন ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের দিয়ে শপথ পাঠ করলেন 6 দফার দাড়ি সেমিকলনের সাথে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হবে। 6 দফায় 1 দফায় পরিণত হলো বাঙালির মুক্তি এবং 6 দফার ভিত্তিতে বাঙালিরা রায় দিল। 6 দফার ভিত্তিতে বঙ্গবন্ধু বাংলাদেশের একমাত্র অভিভাবক নির্বাচিত হলেন, প্রতিনিধি নির্বাচিত হলেন। 6 দফার ভিত্তিতেই 1 দফায় রূপান্তরিত হলেন বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। আজকে এই দিনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের মহিয়াসী নারী বেগম মুজিব সহ তার পরিবারের যারা 18 জন সদস্য 1975 সালের 15 আগস্ট শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এই দিনে শ্রদ্ধা জানাই সেই 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক বঙ্গবন্ধুর স্নেহের তোফায়েল আহমেদ, যিনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এই বাঙালির মুক্তির সনদ, যেটা স্বাধীনতার ভিত্তি, সেই 6 দফার দাবি বাস্তবায়ন করতে গিয়ে শ্রমিক 1966 সালের 7ই জুন শ্রমিক মনু মিয়া সহ যারা শাহাদত বরণ করেছেন এবং তারপর থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, 6 দফাকে যারা এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধুর নির্দেশে যারা 6 দফাকে জনগণের দাবি হিসেবে রূপান্তরিত করার জন্য গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় 6 দফার পক্ষে প্রচার করেছেন, জনমত তৈরি করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে দাঁড়িয়ে শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে একার বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ ছিনতাই হয়ে গিয়েছে। সেই বাংলাদেশ আজকে যাদের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যাদের বিরুদ্ধে লড়াই করে, যাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করেছিল, সেই বাংলাদেশ আজকে সেই যাদের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল, বাংলাদেশকে মুক্ত করেছিল, ঠিক তাদের কাছে আজকে বাংলাদেশ। এখানেই আমাদের রক্তক্ষরণ হচ্ছে, এখানেই আমাদের ক্ষোভ, এটাই শুধু বলতে চাই। এবং 6 দফা 7ই জুন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনাকে এইটুকুই শুধু বলতে চাই। ধন্যবাদ কামাল ভাই আপনাকে। কামাল ভাই, সেই দিনে সেই 6 দফা থেকে মুক্তিযুদ্ধ, 6 দফা থেকে আমার দেশ স্বাধীন, এই 6 দফা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার বাংলার মাটিতে ফিরে আসা, এই সব কিছু একটা যোগসূত্র কি বর্তমানে আপনি জননেত্রী শেখ হাসিনার ফিরে আসার ভেতরেও দেখেন? 6 দফার ভিত্তিতেই, 6 দফার কারণেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। 6 দফার কারণেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। 6 দফার কারণেই প্রহসনের বিচার করে, বিচারের নামে প্রহসন করে বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল।
কিন্তু পারেননি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর প্রতিশোধ নিয়েছিল, বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছিল, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিল, আওয়ামী লীগের নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের হত্যা করেছিল, আওয়ামী লীগের 4.5 লাখ নেতাকর্মীকে হত্যা করেছিল। কিন্তু সেই অন্ধকার যুগে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। আমি মনে করি আজকে শ্রমিক মনুমিয়ার রক্তের মধ্যে দিয়ে যেমন 6 দফা মানুষের হৃদয়ে মানুষ ধারণ করেছিল, 6 দফা যেমন মানুষের মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল, আমি মনে করি যে 24-এর 5ই আগস্ট অবৈধভাবে অসাংবিধানিকভাবে